আজকে গসপেল টিভির পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফিল্ম মেকার, বিজ্ঞাপন চরিত্র বানান, চিত্র বানান এবং আমাদের সঙ্গে রয়েছেন সমাজসেবী অলোক দত্ত, যে অলোক দত্ত ইদানিংকালে বিজেপির হয়ে অনেক কাজকর্ম করছেন। অলোকবাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই বলি, বিজেপির সঙ্গে আপনার যোগাযোগটা কীভাবে হলো? দেখুন, প্রথম নির্বাচনের বেশ কিছু মাস আগে থাকতেই আমার অনুজ বলতে পারেন, যিনি আমার রাজনীতি জগতে এনেছেন, বিজেপি রাজ্য কমিটির সদস্য শ্রী শিলভদ্র দত্ত, তার অনুপ্রেরণায় কিছুদিন আগে থাকতেই আমি সদস্যপদ গ্রহণ করি এবং সেটা 2021-এর কিছুদিন পরেই। তারপর থেকে আমার কাজকর্ম করা এবং নির্বাচনের বেশ কিছুদিন আগে যখন নির্বাচন ঘোষণা হয়, তখনই আমি ঠিক করি যে আমার যে এলাকা, অর্থাৎ মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, যিনি এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার এলাকায় আমি কাজ করা শুরু করব। আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখি, বিজেপি ছাড়াও আমি এই মুহূর্তে নরেন্দ্র মোদী বিচার মঞ্চ বলে একটি সংগঠনের রাজ্য সভাপতি এবং এটি একটি কেন্দ্রীয় সংগঠন। দিল্লি থেকে শুরু করে সারা ভারতবর্ষ ব্যাপ্ত আমাদের সদস্যরা, এবং আমাদের যিনি প্রতিষ্ঠাতা সেই রবি চাণক্যজি, তিনি নরেন্দ্র মোদীজির সাথে একসাথে গুজরাটে রাজনীতিটা করেছেন এবং সংঘটা করেছেন। সেই সূত্রেই আমার রাজনীতিতে আগমন। আচ্ছা, আপনি আমাকে মনে আছে নির্বাচনের আগে বলেছিলেন এবার বিজেপি আসছেই। কোন প্রত্যয় থেকে আপনি বলেছিলেন যে এবারে বিজেপি আসছে? মানুষের চোখের ভাষা, মনের ভাষা যদি না বোঝা যায়, তাহলে রাজনীতিতে আসাটা অনেক ক্ষেত্রে বৃথা হয়ে যায়। আমরা কাজ করেছি এবং কাজ করতে গিয়ে আমি ধরুন নির্বাচনী যে প্রক্রিয়ায় তাতে সামিল হই গত ডিসেম্বর মাস থেকেই আমাদের মিটিং, মিছিল ইত্যাদি চালু হয়ে যায়। বাড়ি বাড়ি আমরা গেছি, বাড়ি বাড়ি গিয়ে আমরা কিন্তু একটা দৃঢ় প্রত্যয় মানুষের মনে দেখেছিলাম যে পরিবর্তন করতেই হবে। একটা জিনিস আপনাকে জয়ন্তবাবু বলি, আপনি প্রাজ্ঞ মিডিয়ার লোক এবং সাংবাদিক, আমরা কিন্তু আজকে বিজেপির যদি একটু নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হয়, বিজেপি যে জিতেছে আজকে 2026 সালে 4 মে, যে বদল এসছে, সেটা যতটা না বিজেপির জন্য এসছে, ততটা এসছে কিন্তু টিএমসি বিরোধী ভোট। মানুষ টিএমসিকে চাইনি, ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে। ঠিক 2011 যে রাজনৈতিক পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, মানুষ সিপিএম বা বামফ্রন্টকে আর চাইছিল না। তাদের সামনে একটাই মাত্র উপায় খোলা ছিল, সেটাই তৃণমূল। মাল্টিপল চয়েস কিন্তু ছিল না। ঠিক সেরকম 2026-এ একই একটা পরিস্থিতি সৃষ্টি হলো। মানুষ যেন তেন প্রকারে চাইছিল যে এই অন্যায়, এই অবিচার, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এর বিরুদ্ধে একটা রায় দিতে। এবং সেখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু সামনে বিকল্প হিসেবে একমাত্র বিজেপিকেই পেয়েছে, আর কোনো রাজনৈতিক শক্তি। আপনাকে এই সময় একটু থামাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন অবিচার এবং সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুইয়ের ক্ষেত্রে কি বিজেপি দুষ্ট নয়? আমরা 3 মাসে দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু নানানভাবে ক্ষমতাচ্যুত হচ্ছে এবং তাদের আদর্শচ্যুত হচ্ছে। দেখুন, আমাদের 3 মাস মাত্র আমরা সরকারে এসেছি। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে আজকে বিজেপি সরকার গঠিত হয়েছে, কিন্তু আবার আগের প্রশ্নটা ধরে বলছে, বিজেপি কিন্তু এখনও রাজনৈতিকভাবে সেই ভিতটা তৈরি করতে পারেনি যাতে তার পুরোপুরি কর্মীদের উপরে সেই কন্ট্রোলটা রাখতে পারে। সেই রাজনৈতিক যে একটি যেটাকে বলবো একটা ওয়ার্কফোর্স তৈরি করতে পারেনি। ফলত স্বাভাবিকভাবেই কিছু কিছু জায়গায় বিচ্যুতি দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় দুর্নীতি দেখা যাচ্ছে। কারণ যারা হঠাৎ করে 4 মের পর আজকে বিজেপির একটি মিছিল হলে দেখা যাচ্ছে হাজারে হাজারে লাখো লাখো মানুষ। 4 মের আগে আমরা যখন ব্যানার লাগাতে যেতাম, যখন ফেস্টুন লাগাতে যেতাম, রাত্রের অন্ধকারে 1টা-2টোর পরে গুটি কয় 2-4 জন লোক, তাদেরও পেতাম খুব কষ্ট করে গিয়ে আমরা ব্যানার লাগাতে হতো। আর 4 মের বিকেলে আমরা দেখেছি বিজয় মিছিলে লাখো লোকের ভিড়। কোথা থেকে এলো ওরা? তো এই যে বিজেপি আসছে, বিজেপির ক্ষেত্রে কিন্তু তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগ উঠছে এবং বিশেষ ক্ষেত্রে বিজেপি বিভিন্ন জায়গায় টাকা আদায় করছে, এরকম খবর এসছে। দেখুন, এরকম আমাদের সাথে পূর্বতন সরকারের তফাৎ এটাই যে যেখানে অভিযোগ উঠছে, অভিযোগ কিন্তু সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা গতকালকের মিডিয়াতে দেখেছেন যে বিজেপির 140 জনের উপরে সদস্য সমর্থকদের সাসপেন্ড করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গিয়ে বিজেপি অফিস থেকে তাকে গ্রেফতার করে নিয়ে চলে এসছে।
আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কায়ু দুর্নীতি করছে বলে তার পিছনে দাঁড়াইনি, আমরা তার প্রতিবাদ করেছি, প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছি এবং আইনের পথে চলবে, এটা মুখ্যমন্ত্রী কিন্তু বারংবার স্পষ্টভাবে বলে দিয়েছেন। আচ্ছা, বিজেপি কি তৃণমূলের একটা এক্সটেন্ডেড ভার্সন হয়ে যাচ্ছে না? সত্যিই তাই। এই অভিযোগটা আমাদের মাঠে ঘাটে মানুষের কাছ থেকে শুনতে হচ্ছে এবং এটা সত্যি একটি অত্যন্ত অস্বস্তিকর পরিবেশ। বিজেপি যারা আগে তৃণমূলে ছিলেন, যারা তৃণমূলের হয়ে অত্যাচার করেছেন আমাদের বিজেপির কর্মীদের উপর, তাদের যখন আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতর নেতৃত্বের সাথে বসে আলাপ করছেন, আলোচনা করছেন, একই মঞ্চ শেয়ার করছেন, তখন কিন্তু সত্যি এটা একটি অস্বস্তিকর পরিবেশ, একটা দুঃখজনক জায়গা। উচ্চতর নেতৃত্বের এই বিষয়টা কিন্তু নজর দেওয়া উচিত, না হলে কিন্তু যারা পুরনো বিজেপি কর্মী তারা কিন্তু পাশ থেকে সরে যাবেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। রাজ্যসভায় 3 জন গেলেন, 3 জনই তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া প্রার্থী, এটা সম্পর্কে আপনার বক্তব্য কি? তীব্র বিরোধিতা করছি যারাই এটা এই ব্যাপারটাকে করেছেন। স্পষ্ট মত আমার এই ব্যাপারে, আমি একদম সম্পূর্ণ বিপরীত মত পালন করছি। তার কারণ হলো আমাদের মধ্যেও প্রচুর মানুষ ছিল যারা 3 জন রাজ্যসভা থেকে পদত্যাগ করে গেলেন, তার পরিবর্তে আমাদের মধ্যে প্রচুর যোগ্য ব্যক্তি ছিলেন যাদের রাজ্যসভায় মনোনীত করা যেত। কিন্তু এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত, এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই যে যারা কিছু ভেবেছেন। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, এই ব্যাপারে আমি একমত নই, আমি সহমত নই। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরবো অলোক দত্তের সঙ্গে আলাপচারিতা। গসপেল টিভির এই পডকাস্টে আমরা ফিরে এলাম আবার বিরতির পর, এবং আমাদের সঙ্গে রয়েছেন অলোক দত্ত, যিনি একজন স্বাধীন ফিল্ম মেকার, বিজ্ঞাপনে ছবি বানান, এবং তার সঙ্গে তিনি সমাজকর্মী, নরেন্দ্র মোদী বিচার মঞ্চের সভাপতি। আমরা সরাসরি চলে যাবো অলোক দত্তর কাছে। অলোক দত্ত, সম্প্রতি বিজেপির একটা ম্যানিফেস্টো আমি দেখেছি, তাতে লেখা হয়েছে পার্টি উইথ এ ডিফারেন্স। তো ডিফারেন্সটা কোথায়? দেখুন, আমরা যখন বিজেপিকে নিয়ে ক্ষমতার জন্য লড়াই করেছিলাম এমনভাবেই যে আমাদের প্রত্যেকেরই, যারা যারা লড়াই করেছেন, শুধু আমি নয়, গ্রামে গঞ্জে মাঠে প্রান্তরে অনেক কর্মী ছিলেন যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন। আপনাদের একটা ঘটনা জানি রাখি, আমরা 4 তারিখে আমি যখন কাজ করেছি তার আগে আমাকে মোটর বাইক ধাক্কা দিয়ে আহত করার প্রচেষ্টা করা হয়েছিল। 4 তারিখে আমার কিন্তু উত্তরবঙ্গে পালিয়ে যাওয়ার জন্য আমার একটা টিকিট কাটা ছিল। আমি স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই, কারণ যদি এলাকায় থাকতাম হয়তো শারীরিকভাবে নিগ্রহ করা হতো, আর এই বয়সে যদি শারীরিকভাবে নিগ্রহ করা হয় তাহলে তার পরিণতি কী হতে পারতো সেই ব্যাপারে আমি জানি না। তো আমাদের উত্তরবঙ্গের, আমার নয়, আমাদের একাধিক কর্মী বিভিন্ন জায়গার টিকিট কেটে রেখেছিলেন যে যদি দুপুরবেলার পরে কোনো অন্য ধরনের কোনো ফলাফল আসে তাহলে আমরা চলে যাব। তো সেরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কাজ করেছি, অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই যে আজকে কিছু কিছু পদক্ষেপ হয়তো আমাদের হতাশ করেছে এবং আমাদের একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছে। কারণ নেতৃত্ব কিন্তু সামনে এসে তাদের উত্তর দিতে হয় না, তারা মিডিয়াতে বলেন তাদের কথা, তাদের যে বড় বড় মিডিয়াগুলো আছেন তারা প্রচার করেন। মানুষের কাছে জবাব দিতে হয় কিন্তু সাধারণ কর্মীদের, মানুষের কাছে সম্মুখীন হতে হয় একদম তৃণমূল স্তরের কর্মীদের। আমাদের মানুষ জিজ্ঞেস করছেন অন্নপূর্ণা ভাণ্ডার কেন পাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি নিয়ে বারবার আমরা তাদের বোঝাচ্ছি যে এটা একটি প্রক্রিয়া। আসলে তৃণমূল সরকারের আমলে কি হয়েছিল, যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা হয়েছিল সেটা একটা 4 বছর ধরে প্রক্রিয়া হয়েছিল। মানুষ আশা করছে 4 বছরের প্রক্রিয়াটার এই 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, প্রয়োগগত কিছু ভুল আছে, আমাদের পরিকল্পনাগত কিছু ভুল আছে, এটা স্বীকার করার উপায় নেই, কিন্তু চেষ্টা হয়তো সরকার করছে। কিন্তু রাজনীতিগতভাবে যদি কিছু সিদ্ধান্তগুলোর কথা বলেন যেগুলো গত 3 মাস ধরে নিচ্ছে তৃণমূলের নেতা নেত্রীদের সাথে একসাথে আন্দোলনের একটা রূপরেখা তৈরি করে দেওয়া, বা প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করা, মুখ্যমন্ত্রীর সাথে দিল্লির বৈঠক করা, এটাতে অবশ্যই অবশ্যই ভারতীয় জনতা পার্টির যে সমস্ত পুরনো কর্মীরা তারা বিভ্রান্ত, তারা বিরক্ত, তারা একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের মনে অনেক ধরনের একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা, এটাই কি বিজেপির রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে?
দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই যদি বলেন তাহলে আমি বলবো যে দেখুন, তার মতো মানে দুর্নীতিপরায়ণ মানুষ আর কটা আছে আমি জানি না। তৃণমূল কংগ্রেস, বিজেপির কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা খুব একটা করেননি। যা করেছেন তার নিজের দলের লোকেরাই করেছেন। যারা আজকে তৃণমূলে ছিলেন তারা, আপনি খেয়াল করে দেখুন, সরে আসার পর তৃণমূল থেকে সবচেয়ে বেশি যে মানুষটির বিরোধিতা করেছেন সেটি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালকে যিনি অভিষেক ভর্জনা করছিলেন তারাই ন্যাক্কারজনকভাবে বেরিয়ে এসে হঠাৎ করে একদম অভিষেক ব্যানার্জি বিরোধিতা করে কে কত বিজেপির কাছের মানুষ নিজেকে প্রমাণ করতে পারে সেই নিয়ে। মানে আমি বলতে চাইছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে কি বিজেপিতে যোগদানের একটা বড় মাপকাঠি দাঁড়িয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করা তো এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতা নেত্রীদের কাছে একটা ফ্যাশন বা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। তাহলেই বোধহয় মনে হয় যে বিজেপি নেতা নেত্রীদের কাছে কাছের মানুষ হওয়া যায়। বিজেপি তাদের গলছে কেন? বিজেপি তাদের গলে যাচ্ছে কেন? বিজেপি গলছে বা গলার প্রশ্ন নেই। বিজেপির অভিষেক বিরোধিতা, অভিষেক শুধু একটি ব্যক্তি নয়, তার নীতি, তার কর্মধারার বিরোধিতা করেছিলেন। সেই বিরোধিতা ছিল, আছে, থাকবে। তৃণমূলের নেতারা যারা অভিষেকের এই তোলাবাজির ফায়দা পেয়েছেন এতদিন ধরে, যারা তার ভাগিদার হয়েছেন, তারা আজকে বেরিয়ে তার বিরোধিতা করছেন নিজেকে বিজেপির কত কাছের মানুষ হওয়া যায় সেটা প্রমাণ করতে। এখানে বিজেপির কিছু করার নেই, করছেন তারাই। যে আমরা দেখলাম নরেন্দ্র মোদী সংসদ ভবনে কফি খাচ্ছেন, সঙ্গে রয়েছেন তৃণমূলের নেতারা। এটা কি খুব বাঞ্ছনীয় ছিল? দেখুন, সংসদ ভবনটাই সাংসদীয় রাজনীতির একটি মন্দির। এখানে শুধু কিন্তু আজকে নয়, অনেক আগেও ইতিহাসে আপনি দেখতে পারবেন না, নরেন্দ্র মোদী কিন্তু সাংসদদের যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন। তাদের সাথে এর আগেও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যে সমস্ত সিনিয়র নেতারা আছে বিভিন্ন কারণে দেখা করেছেন এবং তিনি দেখা করেছেন। আপনি এখন এই রাজনৈতিক আবহে যদি এই কফি খাওয়ার কথাটা ওঠে তাহলে বলতেই পারেন যে তারা কিন্তু যখন যে বিবৃতিটা দিয়েছেন তার সেখানে বলেছেন যে তাদের এলাকার কিছু সমস্যা, তাদের এলাকার উন্নয়নে কিছু প্রশ্নে তারা দেখা করেছেন। প্রধানমন্ত্রী শুধুমাত্র সেই কারণেই দেখা করেছেন এবং সেই নিয়েই আলোচনা হয়েছে। এর বাইরে যদি কোনো রাজনৈতিক আলোচনা হয়ে থাকে সেটা প্রধানমন্ত্রী নিজেই বলতে পারবেন বা এই সাংসদরাই বলতে পারবেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের এক্সটেন্ডেড ভার্সন হয়ে গেছে বিজেপি। যে কথা বলা হচ্ছে তারই একটা রূপরেখা আমরা আজকে পেলাম অলোক দত্তর কাছ থেকে। অলোক দত্ত পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে তারা সাধারণ কর্মীরা এই ব্যাপারটাকে সমর্থন করেন না, এবং সত্যি কথা বলতে কি সমর্থন করার মতো জায়গাতেও নেই। বিজেপি তারা যে খানিকটা চ্যুত হয়েছে তাদের নীতি আদর্শ থেকে, সে বিষয়ে বলতে পারার কোনো অপেক্ষা রাখেন। এই বিষয়ে অলোক দত্তর কি বক্তব্য? দেখুন, আমাদের নীতি বা আদর্শ থেকে আমরা চ্যুত হয়েছি এ কথা আমি একদম মানি না। একটা প্রশ্ন আসছে বা এই যে তৃণমূলের বিরোধিতাটা নিয়ে প্রশ্নটা আসছে। আপনি দেখুন, তৃণমূলের যে সমস্ত তৃণমূল স্তরে যে ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে, যে ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ক্রমাগত নিয়ে চলেছেন। আপনি যদি খবর রাখেন, বিভিন্ন জায়গায় রেড চলছে, বিভিন্ন জায়গায় গ্রেফতারি হচ্ছে। হ্যাঁ, তাদের উপরে যে স্তরগুলো আছে তারা ধরবেন নাকি, এটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠছে, কারণ তারা ইতিমধ্যেই একটা দল বদলে বা একটি তাদের অবস্থান বদলে। অর্থাৎ আপনি বলতে চাই যে নব্য বিজেপি এসে সাবেক বিজেপিদের খানিকটা হতদম করে দিয়েছে, তাই তো? অবশ্যই করে দিয়েছে, এটা অস্বীকার করি কি করে? যারা হঠাৎ করে তৃণমূল ছিল তারা রাতারাতি নিজেদের অবস্থান বদলে নব্য বিজেপি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরলেন এবং নেতৃত্ব সেই অবস্থান মেনে নিচ্ছেন, তাতে তো সাধারণ কর্মীরা হতাশ হবেনি, এটা তো অস্বীকার করা যায় না। আমরা বুঝতে পারছি অলোক দত্তর কথায় সাধারণ কর্মীরা হতাশ, সাধারণ কর্মীদের জবাবদিহি করতে হয়নি, তারা জবাবদিহি করেন না, সেই কথা বলেছেন অলোক দত্ত। আমরা আজকের এই পডকাস্ট এখানেই শেষ করছি। ধন্যবাদ অলোক দত্তকে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।